আজকে আসল গুপ্তদের মুখোশ উন্মোচন কইরা দিমু। কে গুপ্ত কে গুপ্ত নয় প্রমাণ সহ দেখায় দিমু। একবারে ক্লিয়ার বুঝা যাবেন যে কারা গুপ্ত আর কারা সুপ্ত। ভিডিওতে একটু লাইক কমেন্ট কইরেন আর শেয়ার কইরা সবাইকে দেখার সুযোগ কইরা দিয়েন যে কারা গুপ্ত আর কারা সুপ্ত। একবারে চেহারা সহ প্রমাণ সহ আপনাদের দেখায় দিব। প্রথমে তারেক রহমানকে নিয়ে একটু কথা বলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কথা বলি। তারেক রহমান কি গুপ্ত ছিল সেই প্রমাণটা আপনাদেরকে আগে দেই, তারপরে বাকি যেগুলো গুপ্ত আছে তাদের মুখোশ আপনাদের সামনে নিয়ে আসতেছি। তারেক রহমান যখন 111-এর সরকার আসলো তখন এই তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো। ডিবি অফিসে নানা ধরনের নির্যাতন করা হয়েছে সেটা আপনারা জানেন। তারপরে অসুস্থ হইয়া তিনি বিদেশ গেলেন, লন্ডনে গেলেন। এরপরে রটিয়ে দেওয়া হলো তারেক রহমান রাজনীতি করবে না দেখে সেনাবাহিনীর কাছে মুচলেখা দিয়ে বিদেশ চলে গেছে। এই মুচলেখার কারণেই তারেক রহমানকে বিদেশে যেতে দেওয়া হয়েছে। আমি গত ভিডিওতে চ্যালেঞ্জ করেছিলাম যে তারেক রহমান মুচলেখা দিয়ে চলে গেছে এমন কোনো অফিসিয়াল ডকুমেন্টস যদি কেউ দেখাতে পারে তাহলে আমি তাদের কাছ থেকে ক্ষমা চাইব। অর্থাৎ তারেক রহমান মুচলেখা দিয়ে বিদেশে যায়নি এবং তারেক রহমান রাজনীতি করবে না এমন কোনো লিখিত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেয় নাই। তাহলে এই 111-এর সরকার যখন বাংলাদেশে আসলো তার আগে তারেক রহমান সুপ্ত ছিল, মানে প্রকাশ্যে ছিল, তখন গুপ্ত ছিল না। 111-এর সরকার এসে তাকে গ্রেপ্তার করলো, তখনও কি তিনি গুপ্ত ছিলেন? না, তিনি প্রকাশ্যে ছিলেন, তিনি গ্রেপ্তার হলেন। এরপরে চিকিৎসার জন্য তিনি লন্ডনে গেলেন। লন্ডনে যাওয়ার পরে তিনি রাজনীতিক বক্তব্য দেওয়া শুরু করলেন, রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলেন, বিএনপির দল নিয়ে কথাবার্তা শুরু করলেন। সেই রাগে শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্য মিডিয়াতে প্রকাশ করা নিষেধ করে দিলেন এবং এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায়, এতিমদের 2 কোটি টাকা আত্মসাতের মিথ্যা মামলায় গ্রেপ্তার করলেন, জেলে পাঠালেন। পরবর্তীতে জেল থেকে তাকে বাসায় নিয়ে গেলেন। সেই বাসায় তারা, মানে ওটা হচ্ছে নিজস্ব জেল আর কি, এই হাসিনার, সেটাকে জেল ঘোষণা করে সেখানে রাখলেন। তারেক রহমান 111 সরকারের সময় গুপ্ত ছিল না, লন্ডনে গিয়েও গুপ্ত ছিল না। সেখানে গিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য দিলেন এবং মিডিয়াতে বক্তব্য প্রচার করা নিষেধ করে দিলেন শেখ হাসিনা। তাহলে তারেক রহমান গুপ্ত কখন ছিলেন? আপনারা আমাকে প্রমাণ দেন যে তারেক রহমান এই সময়টা গুপ্ত ছিলেন। সব সময় তো তিনি সামনেই ছিলেন, তার বক্তব্য প্রচার করতে দেওয়া হয়নি, তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে যার কারণে তিনি বাংলাদেশে আসতে পারেন নাই। এরপরেও যদি তারেক রহমানকে গুপ্ত বলেন তাহলে কারা কারা গুপ্ত হবে? যারা বিদেশে আছে, বাংলাদেশে আসতে পারে নাই, যেমন অনেকগুলো সাংবাদিক আপনারা চিনেন, মুশফিক ফজল আনসারী, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, এরা অনেকেই বাংলাদেশে আসতে পারে নাই। তার মানে কি তারা গুপ্ত? তারা প্রতিনিয়ত কথাবার্তা বলেছে, এরা গুপ্ত নয়। বুঝতে পেরেছেন? তার মানে তারেক রহমান গুপ্ত নয়। তারেক রহমানকে যারা গুপ্ত বলবে তারা মিথ্যা বলবে, গুজব ছড়াবে, তাদের লজ্জা একটু কম, সেটা আমি আগেই বলেছিলাম। এখন আসি বাংলাদেশের থেকে কারা গুপ্ত ছিল। আপনারা আওয়ামী লীগের সময় অনেক নিউজ দেখেছেন, দেখেছেন না? ঢাবি কলেজে শিবির সন্দেহে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, শিবির সন্দেহে অনেক ছেলের উপরে হামলা করা হয়েছে, আবরার ফাহাদকে শিবির সন্দেহে কিন্তু হত্যা করা হয়েছে। তার মানে এই ছাত্রলীগ যারা ছিল তারা শিবিরকে খুঁজে পায় নাই, বিধায় সন্দেহ করে করে তাদের উপরে হামলা করেছে। তার মানে তখন কি শিবির ছিল? অবশ্যই ছিল, কিন্তু গুপ্ত ছিল, এটা মানতে হবে। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা ভিডিও শেষে বলবো। তার মানে ওই সময় গুপ্ত ছিল, এটা প্রমাণিত সত্য যে শিবির গুপ্ত ছিল। এটা শিবির এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা রাজনৈতিক কৌশল হিসাবে সেটা নাকি ব্যবহার করেছে। ভালো কথা। তাহলে শিবির যদি মানে গুপ্ত থেকে তাদেরকে গুপ্ত বলা হয়, রাগ করার কোনো প্রশ্ন আসে না। তারেক রহমান তো গুপ্ত ছিল না, তাই তারেক রহমানকে গুপ্ত বলা যাবে না। শিবির যে গুপ্ত সেটা প্রমাণ করে দিলাম আপনাদেরকে, কারণ ওই সময়ের ছাত্রলীগ শিবিরকে খুঁজে পায় নাই, শিবির সন্দেহে হামলা করেছে। এখন ছাত্র দল কি গুপ্ত? ছাত্র দলের নয়ন আপনারা সবাই চিনেন, তিনি বড় বড় দাড়ি, লম্বা লম্বা চুল রেখেছিল।
কারণ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল। ছাত্র দলের সংগঠন কিন্তু তখন গুপ্ত ছিল না, ছাত্রদল সংগঠন হিসেবে গুপ্ত ছিল না। অনেক ছাত্র দলের উপরে হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্র দলের অনেক নেতাকর্মীর উপরে হামলা করেছে এই আওয়ামী লীগের ছাত্রলীগ। তার মানে সংগঠন হিসেবে ছাত্রদল তখন গুপ্ত ছিল না, কিন্তু সংগঠন হিসাবে শিবির তখন গুপ্ত ছিল। এখন প্রশ্ন হলো যে ছাত্র দলের সবাই কি মানে সুপ্ত ছিল, গুপ্ত ছিল না? না, নিরপেক্ষভাবে যদি বলেন ছাত্র দলের অনেকেই গুপ্ত ছিল। এখন ছাত্র দলের মিছিলে যে পরিমাণ লোকজন, ছাত্রছাত্রী, সাধারণ জনগণ দেখতেছেন, ওইটা ছিল না, আওয়ামী লীগের সময় ছিল না। তার মানে অনেকেই গুপ্ত ছিল, কিন্তু সংগঠন হিসাবে ছাত্রদল গুপ্ত ছিল না শিবিরের মতো। এখন আসি মেন পয়েন্টে, এই এনসিপির এরা কি গুপ্ত ছিল? আমি যদি বলি এনসিপি নাম ধরে যদি বলি, জাতীয় নাগরিক পার্টির নাম ধরে যদি বলি, না এরা গুপ্ত ছিল না। কারণ এই জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর, তাহলে শেখ হাসিনার সময় তারা গুপ্ত ছিল। এখন যদি বলেন যে এনসিপির সাথে যারা যুক্ত হয়েছে তারা অনেকে গুপ্ত ছিল, এটা সঠিক, কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্য হিসাবে তারা গুপ্ত ছিল, এটা মিথ্যা। বুঝাতে পেরেছি? আরেকটু ক্লিয়ার করে বলি, যেমন সার্জিস আলম, তারপরে নাহিদ ইসলাম, এরা তো ভার্সিটিতে পড়াশোনা করেছে, সেই সময় তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। যদিও সার্জিস আলম বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ডিবেটে অংশগ্রহণ করেছে, সেই সকল ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা আপনারা অনেকেই দেখেছেন। অনেকেই বলছেন যে তারা আওয়ামী লীগ ছিল, তারা আওয়ামী লীগের কোন পদে ছিল, কি মানে কি কি পদ গ্রহণ করেছিল তারা, সেটা কিন্তু আমরা দেখি নাই, বিধায় এটা বলতে পারবো না যে তারা আওয়ামী লীগ ছিল। তবে আওয়ামী লীগের পক্ষে মানে শেখ মুজিবুর রহমানের পক্ষে সার্জিস আলম অনেক বক্তৃতা দিয়েছে, সেটা নাকি ডিবেট, এটাকে গুপ্ত বলা যাবে না। নিরপেক্ষভাবে তাদেরকে গুপ্ত বলতে পারবেন না। গুপ্ত একমাত্র বলতে পারবেন এই শিবিরকে, তারা ওই সময় প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। ছাত্র দলের কিছু ব্যক্তিদের আপনারা গুপ্ত বলতে পারবেন, কারণ আমি আগেই বলেছি যে আওয়ামী লীগ সরকারের সময় ছাত্র দলের মিছিল বের হলে এত লোকজন সেখানে থাকতো না। তার মানে এখন অতিরিক্ত যে লোকগুলো আসে তখন তাদের ছাত্রদল পরিচয় থাকলেও প্রকাশ্যে আসার সাহস পায়নি। শিবির সংগঠন হিসেবে পুরোটাই গুপ্ত ছিল, ছাত্র দলের কেউ কেউ গুপ্ত ছিল, কিন্তু সংগঠন হিসেবে ছাত্রদল গুপ্ত ছিল না। আর তারেক রহমান তো একদমই গুপ্ত ছিল না, সবসময় সুপ্ত ছিল। বিদেশ থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি কথা বলেছেন, তার নিজের দল নিয়ে কথা বলেছেন। তাই তারেক রহমানকে গুপ্ত বলা এটা নির্লজ্জ হওয়ার একটা প্রমাণ। এখন এই গুপ্ত সুপ্ত নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কেন তোলপাড় সৃষ্টি হলো, এটা হচ্ছে মূল পয়েন্ট। দেখেন, রাজনীতিতে একটা ইস্যু থাকবে, একটা দল আরেকটা দলের বিপক্ষে কথা বলবে, একটা দল আরেকটা দলকে ছোট করার চেষ্টা করবে, এটা রাজনৈতিক বক্তব্য, এটা অতীতেও হয়ে আসছে। আপনারা দেখেছেন না, শেখ হাসিনা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েও কি ধরনের বাজে কথা বলেছে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এদেরকে নিয়ে তো প্রতিনিয়তই বলেছে। এমনকি তারেক রহমানের নিয়ে জাইমা রহমানকে নিয়েও মানে একবারে অশ্লীল বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী, এই যে টাকলা মুরাদ। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো নিয়ে কি উল্টাপাল্টা বা এগুলো ঝগড়া বিবাদ করা উচিত না? একদমই না। ছাত্রদল, ছাত্র শিবির বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন যখন এই নিজেদের মধ্যে মানে ওই দল হিসাবে এইসব গুপ্ত সুপ্ত নিয়ে মামলা হামলা করবে, কথাবার্তা হতে পারে, যখন হামলা টামলা হবে তখন তৃতীয় পক্ষ সুযোগ নিবে। যেমনটা শাহবাগ থানায় দেখেছেন, ছাত্র দলের কিছু নামধারী লোকজন, ছাত্র দলের লোকও হামলা করেছে, আমি বলছি না যে হামলা করে নাই, ছাত্র দলের কেউ কেউ হামলা করেছে, তার সাথে উস্কে দেওয়ার জন্য ওখানে কিন্তু অতিরিক্ত আরো অনেকেই ছিল। তো এরা যদি এগুলো নিয়ে মানে ওই হামলা হামলি করে তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে, এটা করা উচিত নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কে গুপ্ত ছিল, কে গুপ্ত ছিল না। তবে এই গুপ্ত নিয়ে বেশি গোপাগোপি করা উচিত না, প্রিয় কলিজার ভাই বোনেরা। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।